তুমি হাসছো কেন? সিমি আমাকে বলেছে তোমার আচার ফুসকা এসব খেলে মাঝে মাঝে তল পেটে মারাত্মক ব্যথা হয়, আর তুমিও কেয়ারলেসের মতো আচার খেয়ে যাচ্ছ। এত বেশি খেলে দেখবে পেটে ব্যথা করছে, পরে খাবে আবার, এখন একদমই না। নীলা আচারের বয়াম নিয়ে টেবিলের উপর রেখে দিল। সোহা মুখ ফুলিয়ে বলে, আরে আমি তো কালকেও আসার সময় কত ফুচকা খেয়েছি, আমার কিছুই হয়নি। নীলা এক ভ্রু উঁচু করে বলে, শানের সাথে খেয়েছো নিশ্চয়? সোহা মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। নীলা মাথা নেড়ে বলে, আগেই বুঝেছি, শান নিজেই মেয়েদের মতো ফুসকাই পাগল, তাই খেতে দিয়েছে। কিন্তু কালকে কিছু হয়নি বলে আজকে হবে, এটাই কি সম্ভাবনা আছে বলো তো? সোহা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, বুঝেছি বুঝেছি, তোমরা সব আপুরাই দলের মানুষজন। নীলা শব্দ করে হাসল। নীলাও সোহা আর নাইসার সাথে টিভি দেখায় যোগ দিল। কিছুক্ষণ সময় কাটতেই হঠাৎ শাহানাজ বেগমের রুম থেকে কান্নার আওয়াজ ভেসে আসে। সোহা আর নীলা একে অপরের দিকে তাকিয়ে ছুটে গেল সেই রুমে। উপর থেকে সিমিও দৌড়ে নেমে এলো। শাহানাজ বেগম আঁচলে মুখ গুজে কাঁদতে কাঁদতে বলল, মায়ের অবস্থা অনেক খারাপ, আমাদের এখনই যেতে হবে। নীলা, তোমার বাবাকে জানাও। নীলা মুশফিক চৌধুরী ঈশানার শানকে জানিয়ে দিল। স্বামীর মুশফিক চৌধুরীর সাথেই রয়েছে, তাই আর তাকে আলাদা করে জানালো না। গাড়ি বের করতে করতে সবাই শাহানাজ বেগমের বাবার বাড়িতে যাওয়ার জন্য তৈরি হয়ে নিল। সোহাকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু অনেক জোর করার পরও সোহা থেকে গেল। সোহার শরীর খারাপ লাগছিল, তাই সেই বাহানাই থেকে গেল। নীলা আর সিমি সালমা ভালো করে বুঝিয়ে গেল, আর সোহাকে দেখে রাখতে বলে সবাই প্রবল বৃষ্টির মাঝেই তাড়াহুড়োয় বেরিয়ে গেল। সন্ধ্যা শেষ হয়ে এসেছে। বাড়ির কলিং বেলের শব্দে সালমা ছুটে আসে। দরজা খুলতেই শানকে চোখে পড়ল। সালমা তাড়াহুড়ো করে জিজ্ঞেস করে, ভাই, নানির কি অবস্থা? এখন কেমন আছে? খারাপ কিছু হয়েছে? আচ্ছা, খালাম্মা কোথায়? শান বাড়িতে ঢুকতে ঢুকতে শান্ত গলায় বলে, আরে আস্তে আস্তে জিজ্ঞেস করো সব। নানির অবস্থা বেশি ভালো না, তাই আজ কেউ আসবে না। মা বলেছে একটু সুস্থ হলে আসবে। শান সোফায় বসতেই সোহার দিকে চোখ পড়ল। টিভি চালু, কিন্তু সোহা সোফায় ঘুমিয়ে রয়েছে। শান সালমাকে বলে, কিরে সোহা, এখানে কি করছে? রুমে না ঘুমিয়ে এখানে ঘুমাচ্ছে কেন, তাও আবার টিভি ছেড়ে রেখে? সালমা সোহাকে দেখে বলে, আপার নাকি শরীর খারাপ লাগতেছিল, তাই যায় নাই খালাম্মাদের সাথে। টিভি দেখতে দেখতে ঘুমাইছে মনে হয়, আমি ডাকতাছি। সালমা হাঁক ছেড়ে ডাকতে নিলেই শান বাধা দিল তাকে। শান বলল, তুই যা, আমি ডাকছি। সালমা মাথা নেড়ে চলে গেল। শান ধীরে ধীরে দুইবার ডাকলো সোহাকে। দ্বিতীয়বার একটু নড়ে কিছু বিড়বিড় করে আবার ঘুমিয়ে গেল। সোহা। শান এবার গলা ছেড়ে ডেকে ওঠে। সঙ্গে সঙ্গে সোহা লাফিয়ে উঠে বসে। সোহা শানের দিকে বিরক্তিকর দৃষ্টিতে নিক্ষেপ করে মাথা চেপে ধরে বসে থাকে। শান চিন্তিত হয়ে বলে, কি হয়েছে, মাথা ব্যথা করছে? সোহা আলতো স্বরে। বললো। শান বলে, সরি, ঘুম থেকে উঠিয়ে দিলাম আমি। তুমি বসো, সালমাকে বলছি কফি করে দিতে। সোহার মতে সোহার একটা বাজে স্বভাব রয়েছে, সেটা হলো সোহা অন্য কারোর বানানো কফি খেতে পারে না একদমই। সোহা মাথা ধরে উঠে দাঁড়িয়ে ঘুম ঘুম গলায় বলে, না, আমি করতে পারবো। আমি অন্য কারোর বানানো কফি খেতে পারি না। সোহা ঢুলতে ঢুলতে রান্নাঘরে চলে গেল। শান গিয়ে রান্নাঘরের বাহিরে দাঁড়িয়ে থাকে। সোহা শানকে খেয়ালই করেনি। কফি বানানো শেষ করে সোহা রান্নাঘর থেকে বেরিয়ে আসতেই শান তার সামনে এসে দাঁড়ালো। সোহা চমকে বলে, কি চাই? শান কফির দিকে তাকিয়ে বলে, আমিও একটা মানুষ, নিজে একা একা না খেয়ে আমাকেও তো একটু দিতে পারো। সোহা মুখ বাঁকিয়ে বলে, শখ কত আপনার? আমাকে সারাদিন বাদর বলে বেড়ান, আবার আমি আপনাকে কফি বানিয়ে দিব? নিচে গিয়ে বানিয়ে নিন। শান চোখ ছোট ছোট করে তাকালো, কিন্তু সোহা সেদিকে পাত্তা না দিয়ে উপরে চলে গেল। শান রুমে গিয়ে ইউনিফর্ম চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে ওই বাড়িতে ফোন দিয়ে কি অবস্থা জেনে নিল। অনেকক্ষণ ফোনের মাঝে ডুবে থাকে। সালমা ডিনারের জন্য ডাকতেই শান ডিনার টেবিলে গিয়ে বসে। সোহাকে না দেখে সালমাকে জিজ্ঞেস করলো, কিরে, সোহা কোথায়? ডেকে নিয়ে আয়। সোহার ভালো করে খেয়াল রাখ, মা জানলে কিন্তু রাগারাগি করবে।
সালমা মাথা নাড়ালো। শানকে খাবার দিয়ে উপরে চলে গেল। শান খাবার নিয়ে বসে থাকে। শানের একা খাওয়ার অভ্যেস নেই। থানায় ইমনের সাথে খায় আর বাড়িতে সবাই একসাথে বসে খায়, তাই সোহার জন্য অপেক্ষা করতে থাকে। পায়ের শব্দ শুনেই মাথা তুলে তাকিয়ে দেখে সালমা একাই এসেছে। শান ভ্রকুচকে বলে, কিরে সোহা কোথায়? সালমা চিন্তিত হয়ে বলে, আপামনিরে কেমন জানি লাগছে। খাবারের কথা জিজ্ঞেস করতেছি, বলছে মাথা ব্যথা করে, এখন খাইবো না। কিছু পরে ঘুমিয়ে গেছে, গলাও কেমন শোনা গেছে। শান চিন্তিত হয়ে বলে। কি হয়েছে? সালমা মাথা নেড়ে বোঝালো জানে না সে। সালমা শানকে খাবার খেয়ে নিতে বলল। শান কিছুটা খেয়ে আর খেতে পারল না। একা একা একদমই খেতে পারে না। সালমাকে উদ্দেশ্য করে বলে, তোর খাওয়া শেষ হয়ে গেলে আমাকে কফি দিয়ে যাবি, আর সব লাইট অফ করে ঘুমিয়ে যাবি। আমি দরজা লাগিয়ে যাচ্ছি। সালমা মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। শান তার সব কাজ শেষ করে রুমে চলে গেল। এখনো ঝিমঝিম বৃষ্টি হচ্ছে। আজ পুরোটা দিনই বৃষ্টি হয়েছে, কিছুক্ষণের জন্যেও থামেনি। অবশ্য বৃষ্টির দিনটা খুবই মুগ্ধকর থাকে। সালমা কফি দিয়ে গেল। শান আলমারি খুলে সেই লক করা ড্রয়ার খুলে একটা সুন্দর ডায়েরি বের করলো। সেটা হাতে নিয়ে ব্যালকনিতে বসে কফি খেতে থাকে। ডায়েরি খুলতেই একটা শুকনো গোলাপ ফুলের দেখা দিল, আর সাথে কিছু লিখিত অনুভূতি, যেগুলো আজও লুকানো ভালোবাসার এক অনুভূতি শুধু। গোলাপ ফুলটা আলতো হাতে ছুঁয়ে দিল শান। পরের কিছু পেজ উল্টাতেই কয়েকটা শুকনো বেলি ফুলের দেখা পেল। ডায়েরিটাতে কিছু ফুলের সাথে কারোর প্রতি লিখিত অনুভূতি মিশ্রিত ভালোবাসা লুকিয়ে রয়েছে। সেই ব্যক্তিটা হলো সোহা। শান পুরো ডায়েরিটা একবার দেখে মুচকি হেসে ডায়েরিটা বন্ধ করে নিল। চোখ বন্ধ করে বড় একটা নিঃশ্বাস নিল। ডায়েরি দেখতে দেখতে কফিও শেষ হয়ে এসেছে। শান উঠে তার ডায়েরিকে নিজের স্থানে রেখে দিল। কফির শেষ চুমুক দিয়ে কফির মগ রেখে আসার জন্য বের হতেই কাঁচ ভাঙার শব্দ কানে বাজল। শান পা চলা থামিয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। শব্দটা কোথা থেকে এসেছে বুঝতে পেরে সোহার রুমে ছুটে গেল। রুমের দরজায় আলতো ধাক্কা দিতেই দরজা পুরোপুরি খুলে গেল। রুমে ঢুকতেই পায়ের সামনে ভাঙা কাচের গ্লাসটা দেখল। শান সাবধানে জায়গাটা পেরিয়ে ভেতরে ঢুকল। সোহার দিকে তাকাতেই দেখল সোহা হাঁটুতে মুখ গুজে বসে আছে। শান আলতো স্বরে বলল, সোহা গ্লাস ভেঙেছে কিভাবে? সোহা শানের গলা শুনেই মাথা তুলে তাকালো। সোহার চোখ জোড়া লাল হয়ে রয়েছে। সোহা কাঁপা কাঁপা গলায় বলল, পানি খাওয়ার জন্য নিচ্ছিলাম, পড়ে গিয়েছে। সোহার কণ্ঠস্বরও অস্বাভাবিক মনে হলো শানের কাছে। শান এগিয়ে এসে সোহার মাথায় হাত রাখল। ঠান্ডায় সোহার গায়ে কাঁটা দিয়ে ওঠে। শান বিস্ময়ের স্বরে বলে, এত জ্বর আসলো কি করে? সোহা ঠোঁট উল্টে বলে, ওই একটু বৃষ্টিতে ভিজেছিলাম তাই। শান রাগান্বিত চাহনি দিয়ে ধমকের স্বরে বলল, একটু ভিজলে এমন অবস্থা হতো? জ্বরে বসে থাকতে পারছো না, এখনই পড়ে যাবে মনে হচ্ছে, আর বলছো একটু ভিজেছ? শানের কথা শেষ হতে হতেই সোহার মাথা ঘুরে যায়। পড়ে যেতে নিলেই শান কোনো রকমে ধরে নিল সোহাকে। শান অস্থির গলায় বলে, দেখলে তো কি হলো, না ধরলে এখনই মাথা ফাটতো। শান ধমকে সোহাকে শুইয়ে ব্ল্যাঙ্কেট দিয়ে দিল গায়ে। সোহা দুর্বল চাহনি দিয়ে বলে, পানি খাবো আমি। শান মাথা নেড়ে কফির মগটা হাতে নিয়ে চলে গেল। কফির মগ রেখে সোহার জন্য পানি আর খাবার নিয়ে নিল, সাথে মেডিসিনও। রুমে আসতেই দেখতে পেল সোহা ঘুমিয়ে গিয়েছে। শান ভাঙা কাজগুলো সরিয়ে রাখলো সাইডে। সোহাকে কয়েকবার ডাকলো, কিন্তু সোহা উঠল না। শান সোহার মুখে 2 বার পানি ছিটিয়ে দেয়। সোহা কাঁদো কাঁদো চাহনি দিয়ে শানের দিকে তাকালো। শান শান্তভাবে বলে, ওঠো, পানি খাবে। সোহা ভালো করে উঠে বসতে পারছে না দেখে শান ভালো করে বসিয়ে দিল সোহাকে। পানি খেয়ে আবার শুয়ে পড়তে নিলে শান বাধা দিয়ে বলে, খাবার খেয়ে মেডিসিন খেয়ে ঘুমাবে। সোহা মাথা নেড়ে না করলো,
কিন্তু শান সোহাকে জোর করে নিচেই খাইয়ে দিতে থাকে। সোহা জ্বরে আধ ঘুমন্ত অবস্থায় খেতে থাকে। খাওয়া শেষে মেডিসিন খাইয়ে দেয়। সোহা পুরোই নেতিয়ে পড়ে। শান সব রেখে সালমাকে গিয়ে ডেকে তুলল। সালমা দরজা খুলে ঢুলতে ঢুলতে বলে। কি হয়েছে ভাই? শান চিন্তিত হয়ে বলে। সোহার জ্বর উঠেছে, আজকের রাতটা সোহার কাছে থাক, ওর কিছু দরকার হতে পারে। সালমা মাথা নেড়ে বিনা বাক্যে সোহার কাছে চলে গেল। শান তার রুমে গিয়ে বসে থাকে। সোহার চিন্তায় আর ঘুমালো না। মাঝরাতে সালমার ডাক পড়ল। সোহার আগের থেকেও জ্বর মাত্রাতিরিক্তভাবে বেড়েছে। শান ছুটে এসে দেখে সোহা জ্বরে অতিরিক্ত কাঁপছে, আর সোহার গায়ের তাপে ছোঁয়াও যাচ্ছে না। শান সালমাকে দিয়ে পানি এনে সোহাকে জলপট্টি দিতে থাকে, আর একটা ব্ল্যাঙ্কেট বের করে সোহার গায়ে দিয়ে দিল। সোহা জ্বরের ঘোরে বিড়বিড় করে যাচ্ছে, আর শান অস্থির হয়ে উঠেছে। জ্বর একদমই কমছে না সোহার। ভোর হয়ে আসতেই সোহার জ্বর ধীরে ধীরে কমতে থাকে। শানের দেহে প্রাণ ফিরে আসে। সকালে সালমার ঘুম ভাঙতেই দেখতে পায় শান সোফায় আধশোয়া হয়ে ঘুমিয়ে রয়েছে, আর সোহা এখনো ঘুমে কাতর। সালমা ঘড়ির দিকে এক পলক তাকিয়ে নিচে চলে গেল। অনেক কাজ রয়েছে তার আজ। আবার শাহনাজ বেগম, নীলা, সিমি কেউ নেই। গভীর ঘুমের মাঝে শান হঠাৎ করে চোখ খুলে ফেলল। মাথা ছেড়ে সোহার কাছে এগিয়ে আসে। সোহার মুখটা দেখে শানের মায়া লাগলো। একদিনেই জ্বরে চোখ মুখ নেতিয়ে পড়েছে। শান সোহার মাথায় হাত বুলিয়ে চলে গেল। ব্রেকফাস্ট করে শান সালমাকে বলে। সোহার খেয়াল রাখিস, আর ভাবি মা কেউ আজকে আসবে না। আমার কাজ শেষ হলে তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা ভাই, চিন্তা করবেন না, আমি আপামনের ভালো করেই খেয়াল রাখবো। শান থানার উদ্দেশ্যে বেরিয়ে যায়। সোহা একদম ফ্রেশ হয়ে নিচে নামলো। সালমা সোহাকে দেখেই বলে। আপা, আপনার শরীর কেমন এখন? জ্বর কমছে? কিছু খাবেন আপা? সোহা মলিন হাসি দিয়ে বলে। না, কিছু খাবো না আমি, শরীরও এখন ভালো কিছুটা। সালমা তাড়াহুড়ো করে রান্নাঘরে যেতে যেতে বলে। আপনি বসেন, আমি আপনার খাবার দেই, পরে ঔষধ খাইতে হবে। সোহা হেসে বলে। আচ্ছা, আমি গার্ডেন থেকে ঘুরে আসছি, তুমি ধীরে ধীরে কাজ করো। সোহা হাঁটতে হাঁটতে গার্ডেনে চলে গেল। গার্ডেনে হাঁটতে হাঁটতে গেটের বাহিরে তামিমকে দেখতে পেল সোহা। সোহা এগিয়ে গিয়ে তামিমকে ডাকলো। সোহাকে দেখেই তামিমের মুখ উজ্জ্বল হয়ে ওঠে। তামিম হাসি মুখে এগিয়ে আসলো। তামিম সোহার কাছে এসে মুচকি হেসে বলে। কেমন আছো আপু? সোহা বাঁকা হেসে বলে। বাহ, কাল আপনি ডাকলে আর আজকে তুমি? তামিম হেসে বলে। ক্রাশকে আপনি ডাকতে কেমন লাগে তাই ভাবলাম তুমিই ডাকবো, তবে আপনি চাইলে তুমি বলবো না। সোহা শব্দ করে হেসে বলে। আরে না না, ঠিক আছে, যা ইচ্ছে বলতে পারো। তো বলো, কেমন আছো? তামিম ঘাড়ে হাত রেখে বলে। আমি তো ভালোই আছি, কিন্তু আপনি তো অসুস্থ, তাই আমার মন খারাপ। সোহা অবাক স্বরে বলে। আমি অসুস্থ তুমি কি করে জানলে? তামিম এদিক ওদিকে তাকিয়ে আমতা আমতা করে বলে। আসলে আপু, আমার রুমের ব্যালকনি থেকে তোমার ব্যালকনি পর্যন্ত দেখা যায়। কালকে তোমার ব্যালকনির দরজা খোলা ছিল। মাঝরাতে এসেছিলাম ব্যালকনিতে, তখন দেখেছি শান ভাইয়া তোমার পাশে বসে বসে জলপট্টি দিচ্ছিল, আর সালমা আপু তোমার হাত পা ঘষছিল। সোহা হেসে এক ভ্রু উঁচিয়ে বলল। বাহ, তুমি দেখি আমার সব খোঁজ খবরই রাখো। আমি তো জানতামই না সামনের ব্যালকনিটা তোমার রুমের। তো মাঝরাতে ব্যালকনিতে কি করছিলে? গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিলে বুঝি? তামিম শব্দ করে হেসে বলে ওঠে। না গো আপু, গার্লফ্রেন্ড নেই আমার। আমার ঘুম ভেঙে গিয়েছিল তাই ব্যালকনিতে গিয়েছিলাম। আমি তো ভেবেছি বিয়েও করব তোমার মতো একটা মেয়ে না পেলে। সোহা তামিম বাচ্চামো কথায় খিলখিল করে হেসে দেয়। হাসতে হাসতে বলে। আচ্ছা চলো বসে কথা বলি। তামিম মাথা নেড়ে সোহার সাথে হাঁটতে থাকে। কালকে সারাদিন বৃষ্টি হওয়ায় গার্ডেনের অবস্থা কিছুটা খারাপ। ছোট ছোট ঘাস না থাকলে এখানে সবাই পা পিছলে পড়তো। সোহা তামিমকে নিয়ে গার্ডেনের বেঞ্চে গিয়ে বসে। এখনো রোদের কোনো আভাস নেই, চারিদিকে ঠান্ডা হাওয়া বইছে। সোহা ঠান্ডায় কাঁপতে থাকে। তামিম চিন্তিত হয়ে বলে। আপু তুমি বাসায় চলে যাও, ঠান্ডা লাগছে তো তোমার। সোহা হাত ঘষতে ঘষতে জোরপূর্বক হাসি দিয়ে বলে। এইটুকু বাতাসে কিছু হবে না,
এসব ছাড়া আর বলো তো, কলেজে কোথায় অ্যাডমিশন নিচ্ছ? তামিম বড় একটা হাসি দিয়ে বলে, আমি তো এক্সাইটেড। আমার পছন্দের কলেজে অ্যাডমিশন টেস্ট দিয়েছিলাম, সেটা সিলেক্ট হয়ে গিয়েছে, তো সেটাতে অ্যাডমিশন নিয়েছি। সোহা ভ্রু কুঁচকে বলে। এটাতেই সিলেক্ট হয়েছো নাকি? তামিম মাথা নেড়ে বলে, না, 6টাতে সিলেক্ট হয়েছি, তবে 2টো অনেক দূরে, আর বাকি এখানে 3টা আশেপাশেই। তবে আমি তো আমার পছন্দের কলেজে অ্যাডমিশন নেব। কথা বলতে বলতে জানলো তামিম সোহার কলেজেই অ্যাডমিশন নিবে। সোহা খুশি হয়ে বলে, বাহ, তাহলে তো ভালোই হলো, মাঝে মাঝে আমরা দেখা করতে পারবো, কি বলো? তামিম সোহার কথা বুঝতে না পেরে তাকিয়েই থাকে। সোহা হেসে বলে, আমার কলেজ লাইফ তো শেষ, তবে কলেজেই খুব কাছেই আমার বাড়ি। তামিমের চোখ বড় বড় হয়ে গেল। অবাক হয়ে বলে, সত্যি আপু, তোমার বাসা এখানেই? তাহলে তো আমি প্রতিদিন তোমার সাথে দেখা করতে যাব। সোহা চোখ বড় বড় করে বলে, এ এ, আমি কি তোমার গার্লফ্রেন্ড? একদমই এসব ভাবে না, ওকে? তামিম মুখ ফুলিয়ে বলে, আরে বললাম তো ভাববো না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলবে তখনই। সোহা মুচকি হেসে মাথা নাড়ালো। দুজন বসে বসে গল্প করতে থাকে। কিছুক্ষণ পর সোহা অনুভব করলো তার শরীর দুর্বল হয়ে পড়ছে, জ্বরও আসছে আবার। সোহা তামিমকে উদ্দেশ্য করে বলে, তামিম চলো আমার সাথে বাসায় চলো। তামিম বলে, না আপু, অন্যদিন আসবো, আজ যাই আমি। সোহা তামিমকে জোর করে, কিন্তু তামিম আসতে চায় না। শেষে এত জোর করায় তামিম রাজি হয়ে যায় ভেতরে যাওয়ার জন্য। কিছু পথ হাঁটতেই সোহার মাথা ঘুরে ওঠে। সোহা তামিমের হাত ধরে ফেলে। তামিম সোহাকে ধরে ব্যস্ত হয়ে বলল, আপু ঠিক আছো তুমি? আপু। সোহা চোখ খিচে বন্ধ করে মাথা নেড়ে হ্যাঁ বোঝায়। তামিম সোহাকে ধরেই বাড়িতে নিয়ে আসে। সালমা তামিমকে দেখেই এগিয়ে এসে বলে, তামিম কেমন আছো? এতদিন পর আমাদের কথা মনে পড়েছে তোমার? 2-2.5 মাস ধরে তো দেখাই নাই তোমার। তামিম ব্যস্ততার সঙ্গে বলে, আপু আমি ভালো আছি, তুমি আগে আপুকে বসাও, আপুর মাথা ঘোরাচ্ছে। সালমা দ্রুত এসে সোহাকে ধরে। দুজন সোহাকে সোফায় বসিয়ে দেয়। সালমা সোহার মাথায় হাত রেখে বলে, আরে আপা, আপনার জ্বর বেড়ে গেছে আবার। দাঁড়ান, আমি ছোট ভাইরে জানাইতেছি। সোহা সালমাকে আটকে বলে। আরে আপা, ওনাকে ফোন করবে কেন? রেস্ট নিলে ঠিক হয়ে যাব আমি। সালমা কথা শুনল না, রান্নাঘরে গিয়ে শানকে ফোন করে গড়গড় করে সব বলল। খাবার এনে বসতেই সোহা বিরক্ত হয়ে বলে, কেন বললে ওনাকে? বাড়িতে কেউ নেই, আবার উনি যদি থানার সব কাজ ফেলে চলে আসে। উফ। আচ্ছা, আবার খাবার খাচ্ছি, আগে তামিমকে কফি চা কিছু দাও। সালমা যেতে নিলেই তামিম বলে, আরে আপা আমি খেতে পারবো, পরেও খেতে পারবো, আগে তুমি আপুকে খাওয়াও। সোহা কিছুটা আবার মুখে দিয়ে সালমাকে বলে। আমি খাচ্ছি, তুমি যাও তো। সালমা দোটানা পেরিয়ে রান্নাঘরে ছুটে গেল। তামিম সোহাকে বলে। তুমি না জেদি একটা মেয়ে। সোহা খাওয়া রেখে হা করে তাকিয়ে থাকে তামিমের দিকে। অবাক হয়ে বলল, তুমি আমাকে এত বড় কথা বলতে পারলে? আমি কি জেদ করেছি? তামিম হেসে বলল। এই যে যা বলো তাই করতে হয় সবাইকে। সোহা ভাব নিয়ে বলল, এটাই তো আমার ক্রেডিট, বোঝো না? তোমার ক্রাশ বলে কথা। তামিম হেসে দেয় সোহার কথায়। সালমা তামিমের জন্য নাস্তা নিয়ে আসে। তিনজন অনেকক্ষণ গল্প করলো, তবে সোহা গল্প করতে সেখানেই ঘুমিয়ে গেল। তামিমও কিছুক্ষণ থেকে সালমাকে বলে চলে গেল। দুপুর 3টায় শান বাড়িতে ফিরে আসে। বাড়িতে ঢুকেই সোহাকে সোফায় ঘুমিয়ে থাকতে দেখে। শান সালমার দিকে বিরক্ত চাহনি দিয়ে পড়ল। আজও এখানে ঘুমাচ্ছে? তুই রুমে দিয়ে আসতে পারলি না? সালমা বলল, আরে তামিম আসছিল, 3জন গল্প করছিলাম, তখন গল্পের মাঝেই এখানেই ঘুমিয়ে গিয়েছিল। শান উপরে চলে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে সোহার জ্বরের তাপমাত্রা চেক করে। ঈশানকে ফোন করে জানালো সোহার জ্বরের কথা। ঈশান অনেক কিছু সাজেস্ট করলো আর বলল আজকে বাড়িতে চলে আসবে সোহাকে দেখার জন্য। শান সালমাকে বলে সোহার জন্য টেবিলে খাবার দিতে। সালমা মাথা নেড়ে চলে যায়। শান সোহার কাছে গিয়ে সোহাকে ঘুম থেকে ওঠালো। সোহা শানকে দেখে কাঁদো কাঁদো হয়ে বলে, এই সমস্যা কি আপনার? কালকেও ঘুম থেকে উঠিয়ে দিয়েছিলেন, আজও।
আগে তো আমার শত্রু ছিলেন, এখন আমার ঘুমেরও। শান হালকা ধমকে বলে ওঠে। একদম চুপ, একটা কথা বলবে না, কিছু না জেনে বুঝে শুধু বকবক করা। সোহা মুখ ফুলিয়ে আবার ঘুমাতে নিলেই শান বলে। এই আবার ঘুমাচ্ছ কেন? চলো খাবে, মেডিসিন নিতে হবে, জ্বরের বাসা বেঁধে রেখেছ শরীরে। সোহা রেগে ফুঁসতে থাকে শানের কথায়। শান সোহাকে নিয়ে টেবিলে বসিয়ে দেয়। সোহা একটু একটু করে খেতে থাকে। শান তার খাওয়া শেষ করে ফেলে, কিন্তু সোহার হাফ প্লেটও শেষ হয়নি এখনো। শান ভ্রু কুঁচকে বলে। পিঁপড়ের গতিতে খেলে এই জন্মে আর তোমার খাবার শেষ হবে না। সোহা মুখ কুঁচকে বলে। আমি ঘুমোবো, আমি আর খেতে পারবো না। শান চোখ রাঙিয়ে বলে। খেতেই হবে তোমাকে, শরীর বেশি দুর্বল হয়ে পড়েছে তোমার। শান সালমাকে বলল খাইয়ে দিতে সোহাকে। সালমা জোর করে সোহাকে কয়েক লোকমা খাইয়ে দিতেই সোহা বমি করে ভাসিয়ে দিল। সালমার অবস্থা বেহাল, চেহারাটাও দেখার মতো হয়েছে। শানের জোর করা করিতে তার ক্ষতি হয়ে গেল। শান সালমার চেহারা দেখে কোনো রকমে হাসি আটকে সোহাকে বলে। আচ্ছা, আর খেতে হবে না, উপরে চলো, রেস্ট করবে। সোহা মাথা নেড়ে দুর্বল কণ্ঠে বলে। আমি পারবো না যেতে। শান আর কোনো উপায় না দেখে কিছু না ভেবেই সোহাকে কোলে তুলে নিল। সালমার মুখ হা হয়ে গেল, সাথে সোহা নিজেও অবাক হয়ে গেল। শান সোহার চাহনি দেখে বলল। কি এভাবে তাকাচ্ছ কেন? হেল্প করছি, ভালো লাগছে না? সোহা অবাক হয়েই বলল। না, হজম হচ্ছে না। শান চোখ ছোট ছোট করে তাকিয়ে সোহাকে উপরে নিয়ে যেতে থাকে। সালমা কোনো রকমে নিজেকে কন্ট্রোল করে তার কাছে লেগে পড়ে। শান রুমে এসে সোহাকে শুইয়ে দেয়। সোহা ব্ল্যাঙ্কেটের নিচে গুটিসুটি মেরে শুয়ে থাকে। টমি ব্যালকনি থেকে দৌড়ে এসে সোহার গা ঘেঁষে বসে থাকে। শান নিজের মুখটাকে একদম দেখার মতো বানিয়েছে। শান রুম থেকে বেরিয়ে যায়, আবার কিছুক্ষণের মধ্যেই মাথায় পানি দেওয়ায় পানি নিয়ে আসে। সোহা দুর্বল গলায় বলে। এসব আর দেয়া লাগবে না প্লিজ, জ্বর চলে আসবে আমার। শান গম্ভীর গলায় বলে। জ্বর চলে যাওয়ার হলে এখনো বসে বসে তোমার মাথায় ডিম পারতো না? আমার কাজ আমাকে করতে দাও, একটাও কথা বলবে না তুমি? সোহা মুখ ফুলিয়ে রাখে। শান সব ঠিক করে সোহার মাথায় পানি ঢেলে দিতে থাকে। সোহা শুয়ে শুয়ে ফোন টিপতে থাকে। শান আজ চোখে বারবার সোহার ফোনের দিকে তাকাচ্ছে। টমির কথা খেয়ালে আসতেই পাশে টমির দিকে তাকায়। টমি ফ্যালফ্যাল করে তাকিয়ে রয়েছে। শান বড়সড় চোখ রাঙানি দিল। টমি ঘেউ ঘেউ করতে থাকে। সোহা টমির দিকে একবার তাকিয়ে শানের দিকে মাথা উল্টে তাকালো। না, শান্ত শান্ত হয়েই বসে রয়েছে। শান ভ্রু কুঁচকে বলে। কি হয়েছে, এভাবে উল্টে দেখছো কেন? আমাকে কখনো দেখোনি নাকি ঘাড় ভাঙার ইচ্ছে হয়েছে? সোহা ভেংচি কেটে বলে। সোহা সোজা হয়ে শুয়ে পড়ে। শান আলতো হাসলো সোহার দিকে তাকিয়ে। তখন সালমা ফ্রুটসের প্লেট নিয়ে আসে। শান ইশারা করে বলে টেবিলের উপর রাখতে। সালমা রেখে চলেও যায়। সোহা ফ্রুটস দেখেই শোয়া থেকে লাফিয়ে উঠে বসে, চিৎকার করে বলে ওঠে। না, আমি এসব খাবো না। শান রেগে এক রাম ধমক দিয়ে বলে। চুপ, একটা টু শব্দ করলে এখানে বেঁধে মুখ চেপে ধরে এসব গিরাবো। শানের ধমক খেয়ে সোহা ভয় পেয়ে বেডের অন্য কোথাও গিয়ে বসে পড়ে। শান টাওয়াল এনে সোহার কোলে ছুঁড়ে দিয়ে রাগী গলায় বলে। মাথা মুছো, না হলে এখনই চুল কেটে ফেলবো। সোহা রোবটের গতিতে চুল মুছে টাওয়াল দিয়ে বেঁধে রাখে। শান এবার গম্ভীর গলায় বলল। চুপচাপ এখানে এসে বসো, না হলে এখনই মেরে ফেলবো বলছি আমি। সোহা কাঁদো কাঁদো চেহারা বানিয়ে আগের জায়গায় গিয়ে বসে। শান ফ্রুটসের প্লেট সোহার হাতে দিয়ে রাগী গলায় বলল। এখানের প্রত্যেকটা জিনিস যেন খাওয়া হয়। সোহা ছলো ছলো চোখ বানিয়ে শানের দিকে তাকায়। শান চোখ রাঙিয়ে বলে। এই, একদম কাঁদবে না, আমার কাছে এসব মায়া কাজ করে না। চুপচাপ খাও, না হলে কাঁদতে কাঁদতে খাওয়াবো আমি। সোহা নাক টেনে শানের দিকে তাকিয়ে রেগে বলে। একজন পাষাণ লোক আপনি। শান টেডি স্মাইল দিয়ে বলে। ধন্যবাদ, এবার খাওয়া শেষ করো। শান আবারও ধমক দিল সোহাকে। সোহা ভয়ে কেঁপে ওঠে। একটু একটু করে ফ্রুটস খেতে থাকে। আপেলের স্লাইসে কামড় দিয়ে কাঁদো কাঁদো গলায় বিড়বিড় করতে করতে বলে। এসব কোনো খাবার? এসব তো গরু ছাগলও খায় না। শান শুনতে পেয়ে সোহার দিকে তাকিয়ে বলে। এসব গরু ছাগলের খাবার না,
যেগুলো গরু ছাগলরা খাবে এগুলো মানুষের খাবার। তবে গরু ছাগলও মাঝে মাঝে এসবের স্বাদ পেতে ফ্রুটস খেয়ে থাকে। অ্যাটলিস্ট বেটার দ্যান ইউ। আর তুমি চাইলে গরুদের রোদে পোড়ানো বন, ঘাস, খড় এসব খেতে পারো, একদম বাধা দেব না আমি। সোহা কথাগুলো হজম করে ঠেসে ঠেসে ফ্রুটস খেতে থাকে। অর্ধেক খেয়ে ক্লান্ত হয়ে যায়। টেবিলের উপর রাখতেই শান সোফা থেকে উঠে দাঁড়ায়। সোহা কাঁদো কাঁদো হয়ে বলে। আর খেতে পারবো না, প্লিজ। শান কিছু না বলে প্লেটটা নিয়ে বাইরে যেতে যেতে বলে, রেস্ট করো, বেড থেকে নামার চিন্তাও করবে না, আমি চেক করে যাব এসে। সোহা দীর্ঘশ্বাস ফেলে শুয়ে পড়ল। ফোন নিয়ে ইতিকে কল করলো। কল রিসিভ করতেই ওই পাশ থেকে বলে ওঠে, কিরে, কি খবর তোর? কাল থেকে কোনো খোঁজ নেই। সোহা মুখ কুঁচকে বলে। আর বলিস না, প্যারাই আছি আমি। ইতির অবাক স্বর শোনা গেল। ওমা, তুই নিজেই একটা প্যারা, সেখানে তোর আবার কিসের প্যারা? এক্সামরাই তোকে প্যারা মনে করে, আর তুই কিনা প্যারাই আছিস। এ চুপ করবি তুই? আমি কার প্যারা, কিসের প্যারা? ওমা, তুই প্যারা না তো আর কি। এত বড় মেয়ে হয়েছিস, কাল বাদে পরশু ভার্সিটিতে যাবি, কিন্তু এখনো বাড়ির এক একজন তোকে নিয়ে চিন্তা করতে করতে শেষ হয়ে যায়। যখন তখন তুই কোনো অঘটন না ঘটিয়ে বসিস। এমনকি কলেজের কোনো এক্সাম আসলেও তোর চেহারায় কোনো চিন্তা নেই, সারাদিন বাদরের মতো লাফালাফি করা। এই যে বোর্ড এক্সাম দিলি, তোকে দেখে ক্লাসের স্যার সহ একটা মানুষও নেই যে বলেনি যে তুই এক্সাম দিতে এসেছিস নাকি চিল করতে, তাও আবার সায়েন্স নিয়ে। আরে আমিও তো একই ডিপার্টমেন্টের, কিন্তু আমার যেখানে এক্সামের চিন্তায় সেদিন অজ্ঞান হবার উপক্রম ছিল, সেখানে তুই পপকর্ন খাচ্ছিলি আর কলেজে চরকির মতো ঘুরছিলি। আমার তো মনে হয় এক্সাম টাইমে তোর চিল করা দেখে এক্সাম নিজেও ভাবছিল নিজে এক্সাম দিতে এসেছে নাকি তোর এক্সাম নিতে এসেছে। সোহা জোরে চেঁচিয়ে বলে, চুপ মেরি মা, আর একটা কথাও বলবি না তুই। আমি আমার কথা বলতে ফোন করেছি আর তুই তোর ভাষণ শুরু করেছিস। একটু শান্তি দিবি তো নাকি? ইতি শান্ত হয়ে বলে, আচ্ছা বল বল, কি বলবি? চুপ করেছি আমি। সোহা বড় একটা নিঃশ্বাস দিয়ে বলে। শোন এবার। সোহার কথা শেষ হওয়ার আগেই হাত ফোড়ন কেটে বলে, তোর গলা এমন শোনাচ্ছে কেন? অসুস্থ নাকি তুই? কালকে বৃষ্টিতে ভিজে আবার জ্বর বাঁধিয়েছিস নাকি? সোহার আগে ফুসতে ফুসতে কাঁদো কাঁদো হয়ে বলে। তুই চুপ করবি এবার? আমাকে একটু কথা বলতে দে প্লিজ। ইতি উত্তেজিত হয়ে বলে, সরি সরি বাবু, বল, তুই বল। সোহা এবার নিঃশ্বাস ফেলে কালকের কাহিনী থেকে বলা শুরু করে। কথা বলতে বলতে সোহা হঠাৎ অনুভব করে তার ফোন কানে নেই। সোহা পাশে তাকিয়ে দেখে শান তার ফোন নিয়ে নিয়েছে। সোহা অবাক হয়ে বলে, এটা কি হলো? আপনি আমার ফোন নিয়েছেন কেন? দেখছেন না কথা বলছি? শান কল কেটে বলে, এসব গল্প সুস্থ হলেও করতে পারবে। তোমাকে ঘুমাতে বলে গিয়েছি আর তুমি এখনো বসে রয়েছো। সোহা আর কিছু না বলে ব্ল্যাঙ্কেট টেনে শুয়ে পড়ে। শান নিঃশব্দে ফোন সোফার উপর রেখে রুম থেকে বেরিয়ে গেল। নিচের রুমে গিয়ে ইমনকে ফোন করে থানার খোঁজ খবর নেয়। সোহার অসুস্থ হয়ে যাওয়ার কথা শুনে কাজ অর্ধেক ফেলে রেখেই চলে এসেছে। সন্ধ্যার আজানের আগে সোহা ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠেই অনুভব করে শরীর আর মন দুটোই একদম ফ্রেশ হয়ে গিয়েছে। সোহা ফ্রেশ হয়ে গিয়ে সালমার সাথে কথা বলে আসলো। পরে ঘুরতে ঘুরতে শানের রুমে চলে গেল। এবার হুট করে ঢুকে গেল না, নক করে শানের পারমিশন নিয়ে ঢুকলো। এবার হুট করে ঢুকে গেল না। কি ব্যাপার? আমার রুমে কি চাই আপনার? সোহা মুখ কুঁচকে বলে, আপনি আবার আপনার তুমি আপনি বলা শুরু করেছেন। আজ তো একবারও আপনি বলে সম্বোধন করেননি, এখন আবার করছেন। যে কোনো একটা বলুন। শান ল্যাপটপে ব্যস্ত হয়ে বলে। আমার প্রশ্নের উত্তর পাইনি আমি। সোহা বুঝে নিল শান শুধরানোর লোক না। সোহা নিজের কথা বলার জন্য প্রস্তুতি নেয়। গলা ছেড়ে বলল, আচ্ছা কালকে থেকে আপনি আমার এত খেয়াল রাখছিলেন কেন? ল্যাপটপের বাটন ক্লিক করতে করতে হাত ছোড়া থেমে যায় শানের। চোখ উঠিয়ে সোহার দিকে একবার তাকিয়ে আবার চোখ নামিয়ে নেয়। ঢোক গিলে নিঃশ্বাস আটকে বলে, একজন অসুস্থ মানুষের যত্ন করা আমার দায়িত্ব। আপনি আমার বাড়ির গেস্ট, ছোট ভাবির একটা মাত্র বোন। এর মধ্যে বাড়িতে কেউ নেই। এখন যদি আপনার জ্বরে কাতরাতে কাতরাতে কিছু হয়ে যেত
আর আমি চোখের সামনে দেখেও চুপ করে থাকতাম, তাহলে মানুষের কাতারে তো আমি পড়লাম না। সোহা মুচকি হেসে বলে, যাই হোক, যার জন্যই করেছেন আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, একটা কথা বলবো আপনাকে। শান নিঃশ্বাস ফেলে ভ্রু কুঁচকে বলল। কি বলবে? সোহা খরগোশের মতো হেঁটে অনেকটা উত্তেজনা নিয়ে বলে,